আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তোমরা সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি জানাও এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি জানায় ফেলো। ওকে, ফটাফট একটু জানিয়ে ফেলো, ফটাফট। ওকে, ফটাফট একটু জানিয়ে ফেলো। আচ্ছা, সো আমাদের সাথে প্রায় 300+ স্টুডেন্ট জয়েন আছো। ওকে, সবাই একটু ফটাফট জয়েন করে ফেলো, তারপরে স্টার্ট করে ফেলবো পড়ানো। সো সবাই আগে একটু জয়েন করে ফেলো। আচ্ছা, সো আজকের ক্লাসটা মোস্ট স্পেশাল একটা ক্লাস। তোমরা কমেন্টে সবাই একটু জানিয়ে দাও কে কোথা থেকে লাইভটাতে আছো, কমেন্ট একটু জানিয়ে দাও। সো প্রায় 400-র কাছাকাছি। আচ্ছা, সো সবাই আছো, কমেন্ট একটু জানিয়ে দাও কে কোথা থেকে লাইভটাতে জয়েন করছো। আমার কথা ক্লিয়ার আছে কিনা, বোর্ডটা পুরোটা ক্লিয়ার আছে কিনা, সো তারপরে পড়ানো স্টার্ট করে ফেলবো। ওকে ওকে, সবাই কাইন্ডলি কমেন্টে জানিয়ে দাও সব কিছু ক্লিয়ার আছে কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা কাইন্ডলি একটু জানিয়ে দাও। ওকে, সো ক্লিয়ার, সিলেট থেকে আছো সবাই। আচ্ছা, 500 আচ্ছা আচ্ছা, ওকে। সো সবাই একটু কাইন্ডলি জানিয়ে দাও পুরোটা ক্লিয়ার আছে কিনা। রংপুর থেকে আমাদের সাথে আছে, সিলেট থেকে আছে, পটুয়াখালী থেকেও আমাদের সাথে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ক্লিয়ার, নুহা ক্লিয়ার। সো ওকে, তাহলে আজকে যে টপিকটা পড়বো ইটস মোস্ট ভাইটাল অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক আমরা আজকে পড়বো। সো যে টপিকটার প্রপার এক্সপ্লেন দেখা যায় যে আমাদের টিচাররা, মানে কলেজের টিচার বা স্কুলের টিচাররা অনেকটাই এই জায়গাটা মানে প্রপারলি দিতে পারে না। তাদের হচ্ছে বিভিন্ন টাইমের জন্য বা তাদের যে সিলেবাসটা কমপ্লিট করাতে হয় একটা নির্দিষ্ট টাইমের ভিতরে, সো তার জন্য এই জায়গাটা একটু স্কিপ দিয়ে রাখা যায়। অনেক নামি দামি কলেজ মোটামুটি এটা পড়ায়। সো এই জায়গাটা হচ্ছে আমাদের জটিল যৌগর ফুল বেসিক টু হাই লেভেলের জায়গাটা। সো এই জায়গাটা কেন দরকার? প্রথম প্রশ্ন, যে জটিল যৌগর একেবারে আগা থেকে মাথা, মানে তোমার হচ্ছে গুড়া থেকে মাথা পর্যন্ত কেন দরকার? কারণ এই জায়গাটা বুয়েটের জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা। বুয়েট জটিল যৌগের এই জায়গাটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয় বুয়েটের। সো এই জটিল যৌগের জায়গাটা বুয়েটের জন্য তোমার লাগবে। বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট সবার জন্য এই জায়গাটা অনেক বেশি স্পেশাল। সো আমি আশা করতেছি তোমরা সবাই একটু জয়েন করে ফেলো। প্রায় 452, মাত্র 452। ওকে, ক্লিয়ার। 465, আমরা 500 ক্রস করি তারপরে শুরু করে দিই। ওকে, সো আমি আর 10 সেকেন্ড ওয়েট করবো। 470, 500 ক্রস হয়নি। লাইভটা এখনো কেউ শেয়ার করোনি কেন? লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দাও। সো আমি স্টার্ট করে ফেলি। প্রায় তোমরা 500-র কাছাকাছি স্টুডেন্ট জয়েন আছো। সো আজকের যে টপিকটা আমি আবার বলতেছি, আজকে আমি তোমাদের জটিল যৌগর পুরা গোষ্ঠী উদ্ধার করে শিখাবো এবং কিছু তাবিজ দিয়ে দিব, যে তাবিজগুলো তোমাদের ভবিষ্যৎ পর্যন্ত ভার্সিটিতে যদি তুমি কেমিস্ট্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যাও তাহলে এই জায়গাগুলো তোমার ভার্সিটিতে শেখানো হবে। সেই জায়গাগুলো আমি আজকে তোমাদের তাবিজ আকারে দিয়ে দিব। ওকে, স্টার্ট করে ফেলি তোমাদের তাবিজের প্রথম জায়গা। সো এই জটিল যৌগ পড়তে নিলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্লক মৌলর মধ্যে ডি ব্লক মৌল। সো কি জানতে হবে? ডি ব্লক মৌল। চলে আসো ডি ব্লকে। সো দ্যাট আমরা দেখতে পাচ্ছি যে 3 থেকে 12 পর্যন্ত এটা হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার। এই গ্রুপ নাম্বারের অ্যাটমগুলোকে আমি লিখে রাখছি। এদেরকে বলা হচ্ছে আমাদের ডি ব্লক মৌল। এদেরকে বলা হচ্ছে কি? ডি ব্লক মৌল। এর মধ্যে দেখো আমি এখানে লিখে রাখছি এটা হচ্ছে 3D র মৌল, এখানে লিখে রাখছি 4D র মৌল, দ্যাটস ইট। এটা 5D অ্যান্ড এটা 6D। এখন প্রশ্ন, ভাইয়া আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা ডি ব্লক থেকে একটু কনভার্ট হয়ে যাবে, যেটাকে বলা হয় ট্রানজিশনাল অ্যাটম বা অবস্থান্তর মৌল। সো অবস্থান্তর মৌল বা ট্রানজিশনাল অ্যাটমরা কারা? ডি ব্লক মৌলের মধ্যে যারা পরিপূর্ণ অথবা মেইন কথা পরিপূর্ণ থাকবে না অথবা কোনো ইলেকট্রনই থাকবে না ডিতে, এই দুইটা কন্ডিশন বাদে যাদেরকে বলা হয় অপরিপূর্ণ।
যাদের ডি ব্লক কি থাকবে, অপরিপূর্ণ থাকবে, দ্যাটস ইট, তাদেরকে বলা হচ্ছে ট্রানজিশনাল অ্যাটম। আজকে আমরা সেই ট্রানজিশনাল অ্যাটম নিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করবে। ট্রানজিশনাল অ্যাটমের এখনো পড়ানোর কিছুই শুরু করে নেই, ইনশাআল্লাহ এখন স্টার্ট করব। ওকে, তো সবাই একটু কমেন্টে জানিয়ে দাও, কমেন্টে জানিয়ে দাও। আমাদের প্রায় 550 স্টুডেন্ট আছে, আলহামদুলিল্লাহ 500 ক্রস করেছো, আমি খুশি হয়েছি যে 500 ক্রস করেছো দেখে। এখন বলো, তোমরা যদি আজকে আরেকটু ভালো কনফিডেন্ট দেখাইতে পারো তাহলে তোমাদের একটা গিফট করবো, আমি লাস্টে একটা গিফট করবো। তুমি একটু ফ্রেন্ড সার্কেলকে একটু ইনভাইট দিয়ে মানে শেয়ার টেয়ার করে দাও, সো তোমাদের জন্য গিফট আছে। সো এই হচ্ছে আমাদের হচ্ছে ডি ব্লক মৌল, আমি এখানে লিখে রাখছি। কিন্তু প্রশ্ন, এই ডি ব্লক মৌলের মধ্যে এই এদেরকে যেরকম জিঙ্ক, এই গ্রুপে গ্রুপ নাম্বার 2 এই এখানে দেখতে পাচ্ছে কত 12, গ্রুপ নাম্বার কত 12। এই 12 নাম্বার গ্রুপের মৌলগুলা নট এ ট্রানজিশনাল অ্যাটম, কারণ এদের ডি ব্লকটা পরিপূর্ণ থাকে, সেজন্য এটা ট্রানজিশনাল অ্যাটম বলা হয় না। এই তিনটাকে ট্রানজিশনাল অ্যাটম বলা হচ্ছে না। সো এখন চলে আসবো আমরা মেইন জায়গায়। সো আমাদের যেটা পড়তে হবে, ট্রানজিশনাল অ্যাটমের আমি যতগুলো বিহেভিয়ার ভার্সিটিতে পড়েছি আমি সেইগুলো তোমাদেরকে শেখাবো, যেন ইনশাল্লাহ তোমরা বুকে হাত দিয়ে বলতে পারো ভাইয়া বুয়েটে পরীক্ষায় প্রশ্ন হয়েছে এত ইজি কেন। তা এখান থেকে যদি আসে বুয়েটে আসলে বলবো এত ইজি কেন ভাইয়া, কারণ আমি এখন যেটা শিখাবো সেটা আমি ভার্সিটিতে একটা কোর্স করেছিলাম, যে কোর্সের নাম ছিল গ্রুপ কেমিস্ট্রি 2। এই গ্রুপ কেমিস্ট্রি 2 কোর্সের মধ্যে আমাদের একটা পার্ট ছিল যেদেরকে বলা হয়তো ট্রানজিশনাল অ্যাটমের উপরে একটা চ্যাপ্টার ছিল, ভার্সিটির একটা চ্যাপ্টার। বইটা দেখলে পরে বুঝতে পারবা। ধরো একটা বই তোমাদেরকে সামনে দেখাই। সো এই বইটার নাম হচ্ছে রিভার অ্যাটকিন্সের বইটা, দেখো এই বইটা, এই বইটা হচ্ছে রিভার অ্যাটকিন্সের। সো বইয়ের অবস্থা দেখে বুঝতে পারতেছি আমি লাইব্রেরি থেকে আনছি, দিই নাই, আমার জরিমানা যে কত হয়েছে আমি নিজেও জানি না। সো এই বইটা আনছি আমি প্রায় 6 মাস আগে, এখনো দিই নাই, করোনার জন্য অজুহাত দেখাইছি, পরীক্ষা চলতেছে তো একটু অজুহাত দেখাইছি। সো এই বইটা হচ্ছে রিভার্স অ্যাটকিনের বই। এই বই থেকে আমি কিছু টপিক তোমাদের আজকে পড়াবো, ইনশাআল্লাহ তোমরা একবার ইজি করে পড়াবো। এবং আমাদের বইয়ের যেগুলো আছে 1-2টা কথা আছে, ক্রিস্টাল ফিল লিগ্যান্ড অ্যান্ড স্ট্রং লিগ্যান্ড অ্যান্ড উইক লিগ্যান্ড ইজ দ্য, এই 2টা টপিক যদি তুমি শিখো তাহলে আমার মনে হয় না যে তুমি জটিল যৌগ নিয়ে কোনো জায়গায় আটকাবা। আজকে আমরা সেই তাবিজটা তোমাদেরকে শিখাবো এই বই থেকে। ওকে, সো সবাই তাহলে স্টার্ট করে ফেলি। আমাদের সাথে প্রায় 550 স্টুডেন্ট আছো, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন লাগায় দাও। কি বলো, শিখবো আজকে, খুব ইন্টারেস্টিং একটা পার্ট। সো আমরা ট্রানজিশনাল অ্যাটম বা অবস্থান্তর মৌলের কয়টা বৈশিষ্ট্য জানি? তোমরা সবাই বলবা ভাইয়া 4টা জানি, 5টা জানি, 2টা জানি, 3টা জানি। 1 নাম্বারটা ভাইয়া জানি, ট্রানজিশনাল অ্যাটমরা হচ্ছে কি হয় ভাই, যারা হচ্ছে কালার সৃষ্টি করে, ট্রানজিশনাল অ্যাটমরা ভাইয়া কমপ্লেক্স জটিল যৌগ সৃষ্টি করে, এইগুলোই জানো হয়তোবা। কিন্তু আমি আজকে তোমাদেরকে 8টা তাবিজ শিখাবো। কয়টা তাবিজ? 8টা তাবিজ শিখাবো। মোট কত? 8টা। সো ইটস গ্রেট না? 8টা তাবিজ শিখবা তোমরা, 8টা ক্যারেক্টার শিখবা, যে ক্যারেক্টারগুলো ট্রানজিশনাল অ্যাটমের আছে, এবং এই ক্যারেক্টার থেকে 14 গোষ্ঠী উদ্ধার করবো আমরা। ক্লিয়ার? 8টা তাবিজ কে কে শিখবা কমেন্টে জানাও, কে কে শিখতে চাও, সেইগুলো কে কে শিখতে চাও একটু কমেন্টে জানাও। মেডিকেলেও আটকাবা না ইনশাল্লাহ, এই জায়গাগুলো যদি শিখে ফেলতে পারো মেডিকেলেও আটকাবা না। আচ্ছা, কোনো জায়গায় আটকাবা না। কে কে শিখতে চাও কমেন্টে জানাও, কে কে শিখতে চাও কমেন্টে জানাও। মি 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 আমরা শিখার আগে কে কে যা শিখতে চাও? আমি 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 ওকে, ইনশাল্লাহ আমরা সবাই শিখবো। অনেকের কমেন্ট করতেছে, আমি একটু কমেন্ট করে আসি। সেতু আছে, ফারহান উৎস আছে, আরিফুল ইসলাম আছে। আর কে কে শিখতে চাও? আর কে কে শিখতে চাও একটু বলো। 557, 600 কি হবে আজকে? আচ্ছা, আর কে কে শিখতে চাও? ওকে, সো 500। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখে আসি। আচ্ছা দেখো, সো এখন আমরা যে কয়টা তাবিজ শিখবো, তাবিজের প্রথমটাই হচ্ছে মেটালিক ক্যারেক্টার। ট্রানজিশনাল অ্যাটমের কি আছে? মেটালিক ক্যারেক্টার। মেটালিক ক্যারেক্টার, তার মানে চুম্বক, আমরা যেটা জিনিস বুঝতেছি আমরা হচ্ছে মেটালিক ক্যারেক্টার ওর মধ্যে আছে, ধাতুব ধর্ম, মেটালের একটা ধর্ম আছে। তার মানে ট্রানজিশনাল অ্যাটম ইজ ওয়ান কাইন্ড অফ মেটাল, বাট এটা নন মেটাল হইলেও এর মধ্যে মেটালিক ক্যারেক্টার অনেক বেশি। যদি এদেরকে এই জন্য বলা হয় যে কিছু কিছু ট্রানজিশনাল অ্যাটম আছে যাদেরকে মেটালও বলা যায় না, নন মেটালও বলা যায় না, ইটস এ মিডিয়াম কোয়ালিটির মধ্যে ওরা থাকে, কিন্তু ওদের বৈশিষ্ট্যের মধ্যে মেটালিক ক্যারেক্টারটাই বেশি থাকে। মেটালিক ক্যারেক্টারটাই বেশি থাকে, 50-50 না। অধাতুর ক্যারেক্টার যদি হয় 20%, মেটালিক হবে 80%। সেই জন্য বলা হয় ট্রানজিশনাল অ্যাটম ইজ মেটালিক ক্যারেক্টার থাকবে ট্রানজিশনাল অ্যাটমের মধ্যে, ধাতব ধর্ম ট্রানজিশনাল অ্যাটমের মধ্যে থাকবে। তাহলে 1 নাম্বারটা কি? ধাতব ধর্ম। 1 নাম্বারটা কি? ধাতব ধর্ম। ধাতব ধর্ম, তাহলে 1 নাম্বার তাবিজ হচ্ছে ধাতব ধর্ম। ওকে ওকে ওকে, প্রায় 572 আছো তোমরা। 600 ক্রস করো, একটু মজা দেখাবো আজকে, একটা গিফট পাবা তোমরা আমার কাছ থেকে। এরপর আছে ভেরিয়েবল স্টেট। 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে, তোমরা কি জানো, তোমরা এতদিন পড়ে আসছো যে অক্সিডেশন নাম্বার মানে তোমার হচ্ছে যে তোমার জারণ মানটা থাকে, সেই জারণ মান তোমরা পড়ে আসছো 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে পড়ছো। তোমরা কি জানো একটা অ্যাটম
4 থেকে 5 ধরনের অক্সিডেশন নাম্বার দেয়। আজকে আমি এমন কিছু দেখাবো যেটা হয়তো তোমরা টাসকি খেয়ে যেতে পারি, এত অক্সিডেশন নাম্বার কেমনে পসিবল, আজকে আমি সেই জায়গাটা দেখাবো। সো 2 নাম্বারটা হচ্ছে অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার বলতে কি বোঝায়? জারণ মান। জারণ মান ওরা দেখায়, বিভিন্ন জারণ মান দেখায়, এক একটা অ্যাটম বিভিন্ন, প্রতিটা ট্রানজিশনাল অ্যাটমই বিভিন্ন জারণ মান দেখায়। ওরা কখনো একটা নির্দিষ্ট জারণ মান দেখায় না, ওরা বিভিন্ন জারণ মান দেখায়, পরিস্থিতি অনুযায়ী ওরা জারণ মান চেঞ্জ করে। ওরা হচ্ছে আমাদের হচ্ছে রূপ চেঞ্জ করার মতো। চার সাইডে এরকম দেখো না, যারা রূপ চেঞ্জ করে, রূপ বদল করে, এরকম টাইপের। সেই ট্রানজিশনাল অ্যাটমগুলো এরকম, যারা রূপ চেঞ্জ করতে পারে, সেই অ্যাটমের জারণ মানগুলোর রূপ চেঞ্জ হইতে পারে যে কোনো জায়গায়। ওরা পজিশন অনুযায়ী জায়গা মতো ঠিক মতো খেলে দেয়। ওকে, ঠিক আছে, এইবার চলে আসি আমরা 3 নাম্বারটা হচ্ছে আমার জটিল যৌগ তৈরি করা। জটিল যৌগ, এগুলো সবই ডিটেলস পড়াবো। জটিল যৌগ তৈরি। 4 নাম্বারটা কি? রঙিন যৌগ তৈরি। রঙিন যৌগ তৈরি। সো আমরা মোটামুটি 4টা দেখে ফেলছি, অলরেডি 4টা দেখে ফেলছি। এইবার আসবো ভাই আরও 4টা আছে। সো এরপরে 5 নাম্বারটা কি হবে? 5 নাম্বারটা কি হবে? 5 নাম্বারটা কি হবে? কেউ কি গেস করতে পারবা কিনা বলো? এটাকে বলা হয় মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। শুভ সন্ধ্যা, মুছে ফেলি। সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো নাকি? সো 4 নাম্বারটা আমরা দেখতে পেলাম। 5 নাম্বারটা হচ্ছে মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট। ভাই এটা কি আসলে? এটা অনেক ইম্পর্টেন্ট। ট্রানজিশনাল অ্যাটম অ্যাজ এ গুড মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট ওরা এই জায়গায় দেখাচ্ছে। সো এই মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট দিয়ে কি অ্যাটমকে শনাক্তকরণ করা হয়। এই ট্রানজিশনাল অ্যাটমগুলোকে শনাক্তকরণ করতে মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট লাগে। আমরা নিজে এটা পরীক্ষা করেছি। আমার এখানে যে আইটি ল্যাব থাকতো, আমি তোমাদেরকে দেখাইতাম কিভাবে আসলে একটা মেল্টিং পয়েন্ট দিয়ে কিভাবে ধাতুকে শনাক্তকরণ করবা, কিভাবে ট্রানজিশনাল অ্যাটমকে শনাক্তকরণ করবা। সো ওদের মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট দিয়ে। সো এটা হচ্ছে ওদের ক্যারেক্টার, এটা ওদের ক্যারেক্টারের মধ্যে পড়ে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। বুঝছো? এরপরে যেটা আছে আমাদের সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি অফ মেটাল। সো এরপরে যেটা আসে সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি অফ মেটাল। ধাতুর সাথে এরা খুব ভালো রিঅ্যাক্টিভিটি দেখায়, ধাতুর সাথে এরা একটা ভালো সক্রিয়তা দেখায়। সো এরা সবই কিন্তু ধাতুব। সো এরা রিঅ্যাক্টিভিটি অফ মেটাল, এই আয়োনাইজেশন এনার্জি। এরপরে আমরা হইল কটা? 5টা 6টা হলো 7 নাম্বার। সো আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি এর পরের যে ক্যারেক্টারটা আছে সেটাকে বলা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। এবং লাস্টেরটা হচ্ছে ম্যাগনেটিক। আমরা কয়টা পেলাম? 7টা পেলাম। 8 নাম্বারটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। সো আমরা পরেরটা পেলাম ম্যাগনেটিক মোমেন্ট। সবাই একবার করে এটা বলো। সবাই ছিল ধাতব ধর্ম। 2 নাম্বারটা হচ্ছে জারণ মান বিভিন্ন। 3 নাম্বারটা হচ্ছে জটিল যৌগ তৈরি। 4 নাম্বারটা রঙিন যৌগ তৈরি। 5 নাম্বারটা মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট, রিঅ্যাক্টিভিটি অফ মেটাল, আয়োনাইজেশন এনার্জি অ্যান্ড ম্যাগনেটিক মোমেন্ট। এই কয়েকটা সব থেকে ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? এই কয়েকটা যদি তুমি ভালো মতো জানো, তাহলে তোমার এই জায়গাটায়, যে জায়গাটা তুমি এখন পড়তেছো, তোমার কমপ্লেক্স ফর্মেশন, এই কমপ্লেক্স ফর্মেশনের কোনো এক অংশ তোমাকে কোনো সময় প্রবলেম ফেস করবা না, কোনো অংশেই প্রবলেম ফেস করবা না। সো এই কয়েকটা যদি ভালো মতো জানো, সো এই কয়েকটা হচ্ছে পুরো ট্রানজিশনাল অ্যাটমের 14 গোষ্ঠী এর মধ্যে আছে। এই কয়েকটার মধ্যে এক এক করে সবগুলো আমি ক্লিয়ার করবো। সো প্যারা নিও না, সবাই প্যারা নিও না, কেউ এক এক করে সবগুলো ক্লিয়ার করবো। কমেন্টে জানায় দাও বুঝতে পারতেছো কিনা, এই কয়েকটা বুঝতে পারতেছো কিনা বলো, এবং কেউ ভয় পেও না। দেখো, প্রথমে আছি ধাতব ধর্ম। ট্রানজিশনাল অ্যাটমগুলোর মধ্যে একটা ভালো মেটালিক তোমার হচ্ছে ক্যারেক্টার আছে, একটা ধাতব ধর্ম আছে। এরা ধাতু ম্যাক্সিমামই দেখবা যে ধাতুর মতো ক্যারেক্টার শো করে, ম্যাক্সিমামই ট্রানজিশনাল অ্যাটম ধাতুর মতো। যেরকম তুমি যদি কপারের কথা চিন্তা করো, সো এখানে একটা ধাতুর মতো ক্যারেক্টার তুমি দেখতে পাচ্ছ। সো এই জায়গাগুলো ট্রানজিশনাল অ্যাটমের মধ্যে এই জায়গাগুলো তুমি পাবা। সো এরপরে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, ধাতব ধর্ম নিয়ে অত বেশি কথা বলবো না আমি। সো আমি যে জায়গাটা নিয়ে তোমাদেরকে কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। এই ম্যাগনেটটা কিভাবে তৈরি করে, ম্যাগনেটটা কিভাবে ট্রানজিশনাল অ্যাটম তৈরি করে, এবং ট্রানজিশনাল অ্যাটমের মধ্যে ম্যাগনেটিক মোমেন্ট কোন সেন্সে থাকে, এই জায়গাটা আমার জানতে হবে। সো ম্যাগনেটিক মোমেন্ট, দেখো ম্যাগনেটিক মোমেন্টে চলে আসো। চৌম্বক ধর্ম, এই চৌম্বক ধর্মটা কিসের উপর ডিপেন্ড করে? চৌম্বক
চৌম্বক ধর্মটা যেটার উপর ডিপেন্ড করে, প্রথম কথা, এক নাম্বার কথা, চৌম্বক ধর্ম। চৌম্বক ধর্ম হচ্ছে লন পেয়ার ইলেকট্রনের উপরে ডিপেন্ড করে। লন পেয়ার ইলেকট্রন, চৌম্বক ডিপেন্ড করে হচ্ছে লন পেয়ার ইলেকট্রন। এইটা ভালো মতো দেখো, তাহলে যে কোনো ম্যাগনেটিক রেজোনেন্স বের করতে পারবা, ফিজিক্স হোক যেটাই হোক, তুমি ম্যাগনেটিক মোমেন্ট বের করতে পারবা। তাহলে এই চৌম্বক ধর্মটা ডিপেন্ড করে লন পেয়ার ইলেকট্রনের উপরে। লন পেয়ার ইলেকট্রন মানে হচ্ছে মুক্ত জোর, মুক্ত ইলেকট্রন, মুক্ত জোর যেটাকে বলা হচ্ছে মুক্ত জোর ইলেকট্রন। আমি সেটাকে বললাম জাস্ট মুক্ত ইলেকট্রন। আমি বললাম জাস্ট মুক্ত ইলেকট্রন, তোমরা জানো মুক্ত জোর ইলেকট্রন। সো এই মুক্ত ইলেকট্রনের জন্য এটাকে বলা হয় ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন বলা হয়। এই ফ্রি ইলেকট্রনগুলো ধাতুর মধ্যে থাকে। এখন কথা, মুক্ত ইলেকট্রন বা এই লন পেয়ার ইলেকট্রনও বলা যায় অথবা বলা যায় মুক্ত ইলেকট্রন, কারণ এই দুইটা কথা এখানে সেম মিনিংয়ে বোঝায়। কারণ আছে পেয়ার যদি থাকে, লন পেয়ার, এই লন পেয়ারগুলোও সবসময় সিঙ্গেল স্পিনে থাকে, সিঙ্গেল স্পিনে থাকে। এখন কথা যে সিঙ্গেল স্পিন ইলেকট্রন কি? সিঙ্গেল স্পিন আমরা হুন্স লতে দেখেছি, যে হুন্স ল আমরা নাম শুনেছি, চ্যাপ্টারে ছিল, এর আগের চ্যাপ্টারে হুন্স ল। ওখানে হুন্স বলেছে ইলেকট্রনগুলো কি করবে, একটা একটা করে প্রবেশ করবে। ধর এটা পিতে ইলেকট্রন কি করবে, একটা একটা করে প্রবেশ করলো। সো এই ইলেকট্রনগুলোকে বলা হয় সিঙ্গেল স্পিন ইলেকট্রন, এটাকে বলা হয় সিঙ্গেল স্পিন ইলেকট্রন, এদেরকে বলা হয় মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন বা সিঙ্গেল স্পিন ইলেকট্রন। এই সিঙ্গেল স্পিন ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনের জন্যই আসলে চৌম্বক ধর্ম তৈরি হয়। দেখো, তুমি যখন একটা অ্যাটমের মধ্যে, নর্মালি এটা হচ্ছে আমার অ্যাটম, এই অ্যাটমের মধ্যে এই ইলেকট্রনটা যখন এই দিকে মুভ করে, দ্যাটস ইট, এই ইলেকট্রনটা এই দিকে মুভ করতেছে, তখন কিন্তু এর মধ্যে চৌম্বক ধর্ম তৈরি হচ্ছে না। যখন এই ইলেকট্রনটা নাই, সো একটা ইলেকট্রন মুভ করতেছে, তখন একটা অদৃশ্য বলরেখা তৈরি হয় যেটাকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স। এই অদৃশ্য বলরেখা তৈরি হচ্ছে যেটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। এই ম্যাগনেটিক ফ্লাক্সের জন্যই কিন্তু আসলে চৌম্বক তৈরি হচ্ছে। আর আমরা দেখতে পাই ট্রানজিশনাল অ্যাটমগুলোর মধ্যে এই মুক্ত ইলেকট্রন আছে বা ফ্রি ইলেকট্রনগুলো থাকে, যে ইলেকট্রনগুলার যত বেশি ফ্রি ইলেকট্রন থাকবে তত বেশি ম্যাগনেটিক রেজোনেন্স দেখাবে। আমি এটা পরিমাণ করে দেখাবো, ম্যাথমেটিক্স দিয়ে দেখাবো, একটু ওয়েট করো, ম্যাথমেটিক্স দিয়ে দেখাবো, যখন আমি ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক পড়াবো, একটু পরেই, একটু ওয়েট করো। ওকে, সো এইটা হচ্ছে আমার চৌম্বক ধর্ম। সো আমরা জাস্ট একটু বেসিক দেখলাম, আমি ডিটেলসে যাবো, ম্যাথমেটিক্স এক্সপ্লেন করবো ওটা। ওকে, সো সবাই একটু কমেন্টে জানায় দাও যে বুঝতে পারতেছো কিনা। আচ্ছা, এইবার চলে আসি ভাইয়া, আপনি যে টপিকটা এখন পড়াবেন সেটা হচ্ছে আমার একটা ক্যারেক্টার গেল, সেটা হচ্ছে ম্যাগনেটিক, এটা তো আমি আবার একটু পরে দেখাবো। সো এর আগে আমি যে জায়গাটা তোমাদেরকে এখন বুঝাবো, একেবারে মেইন জায়গা, সেটা হচ্ছে কমপ্লেক্স ফরমেশন। কমপ্লেক্স ফরমেশন, এই কমপ্লেক্স তৈরি করার জন্য তোমাদের কি করতে হয় জানো? কমপ্লেক্স ফরমেশনটা পড়ানোর আগে আমি দুইটা জিনিস করব। এক নাম্বার হচ্ছে নামকরণ শিখাবো, নামকরণ। দুই নাম্বার যেটা শিখাবো সেটা হচ্ছে লিগ্যান্ড পরিচিতি। লিগ্যান্ড ও আমরা কি বসাবো, আমরা যদি যেটাকে বলি হচ্ছে কি লিগ্যান্ড পড়াবো, অ্যান্ড হচ্ছে লুইস বেজ, যেটাকে আমরা বলি লুইস বেজ অ্যান্ড লিগ্যান্ড, এই দুইটা নিয়ে একটু কথা বলবো আর নামকরণটা শেখাবো আগে। তারপরে যাব আমি স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের দুইটা পরিচয়, সেটার একটা নাম্বারকে বলা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আর দুই নাম্বারটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। এই দুইটার সাথে তোমরা পরিচিত না, আর এইটা এমন একটা ট্রিক্স, যেই ট্রিক্সটা তুমি সলভ করলে জটিল যোগে তুমি শেষ, মানে খেলে দিবে, এখানেই খেলে দিবা, এটা দিয়ে খেলে দিতে পারবা জটিল যোগে, আর কিছু লাগবে না। এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর উইক ফিল্ড লিগ্যান্ডটা আসলে কি, এইটা জানতে পারলেই তোমার খেল খতম। কারণ এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের উপরে ডিপেন্ড করে, উইক ফিল্ডের উপরে ডিপেন্ড করে ম্যাগনেটিক মোমেন্ট অ্যান্ড ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব। তোমাদের বইয়ে আছে কমপ্লেক্স ফরমেশন, একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটার নাম হচ্ছে ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব মতে। ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব মতে এটা চতুস্তলকীয় হবে, এবং এটার মধ্যে ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব মতে এটার এতটুকু হবে, তোমার হচ্ছে এটার হচ্ছে তোমার কালার সৃষ্টি হতে পারে, এরকম আছে একটা কথা, যে ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব মতে এইটার ম্যাগনেটিক মোমেন্ট এরকম, এইটার হচ্ছে কালারটা এমন হইতে পারে, এটার আকারটাই এমন হইতে পারে, এইটুকু তোমার বই আছে। কিন্তু এইটার কোনো অর্থ তোমার বই এক্সপ্লেন করা নাই যে ক্রিস্টাল ফিল্ডটা আসলে কি। আজকে আমি সেই ক্রিস্টাল ফিল্ডের তত্ত্ব উন্মোচন করব, একটু ওয়েট করো। সো তাহলে চলে আসি আমি কমপ্লেক্স ফরমেশনে, প্রথমে আসি নামকরণে। নামকরণটা কিভাবে করবা দেখো, নামকরণের দুটা ট্রিক্স আছে, মাত্র দুটা ট্রিক্স শিখে ফেললেই তুমি নামকরণ পেরে যাবা। সো এক নাম্বারটা হচ্ছে ক্যাটায়নের নামকরণ, ক্যাটায়ন, আর দুই নাম্বারটা হচ্ছে অ্যানায়ন, অ্যানায়নে।
এখন এই ক্যাটায়ন আর অ্যানায়ন বলতে বুঝাইতেছে যে জটিল আয়নটা হবে সেই জটিল আয়নটা যদি হয় ক্যাটায়ন আর জটিল আয়নটা যদি হয় অ্যানায়ন। তোমরা কমেন্টে একটু জানাও ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা, জটিল আয়নটা ক্যাটায়ন আর জটিল আয়নটা অ্যানায়নের উপর ডিপেন্ড করবে। কমেন্টে একটু জানাও ক্লিয়ারলি বুঝতে পারতেছো না। আচ্ছা ভাইয়া স্লো বলেন একটু। আচ্ছা ওকে, তাহলে তোমরা জাস্ট একটু বলো যে জটিল আয়নটা ক্যাটায়ন অ্যান্ড জটিল আয়নটা অ্যানায়ন হবে, সেটার উপরে ডিপেন্ড করে আমাদের হচ্ছে নামকরণ হবে জটিল যৌগের। এখন প্রশ্ন, ভাইয়া জটিল যৌগের নামকরণ কি আসলেও পরীক্ষায় আসে? আসলে আসে। তুমি বুয়েট কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবে কুয়েট চুয়েটে জটিল যৌগের নামকরণটা উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের সময়ও পড়ানো হয়। সো এই জায়গাটা পড়ানো হয়, আমি নিজে পড়েছি এটা। সো আমি সেই জন্য তোমাদেরকে চাচ্ছি নামকরণটা দুটো টেকনিক আছে, আমি দুটাই তোমাদেরকে শিখাই দিতে, তাহলে তোমরা পারবা। আমি এটাকে একটু ভালোভাবে ভেঙেছি, ধরনের একরকম ট্রিক্স মানে একরকম ভাবে করবা, আর হচ্ছে যদি অ্যানায়ন হয় তাহলে একরকম ভাবে করবা। সো এই দুইটা রুলস পড়লেই হয়ে গেছে, আমাদের খেল খতম। সো আমি চলে আসি প্রথমে রুলস 1। সো সবাই রেডি হয়ে যাও, কমেন্ট একটু জানাও, কমেন্ট একটু জানায় ফেলো সবাই কি রেডি আছো কিনা। সো আমি নামকরণ শিখবো, কমেন্ট একটু জানাও সবাই কি রেডি আছো কিনা। ওকে, প্রথমে যদি আমরা শিখি যে জটিল আয়নটা ধরো হচ্ছে আমরা ক্যাটায়ন আছে পজিটিভ চার্জ, তার মানে স্টেপ 1 এর মধ্যে কি আছে, এটা খুবই স্লো, মানে অল্প সময়ের মধ্যে আমি শিখাই ফেলবো কারণ আমার মেইন জায়গায় যাইতে হবে। স্টেপ 1 এর মধ্যে আমি যে জিনিসটা ভাইয়া দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার আমি যদি বলি সেটা হচ্ছে আমার জটিল আয়নটা ছিল, জটিল আয়ন। এই জটিল আয়নটা আমার হচ্ছে আয়ন প্লাস আমার এই জটিল যে আয়নটা পাবো এই আয়নটা আমার কি ছিল, পজিটিভ বা ক্যাটায়ন। এখন এই ক্যাটায়নের জন্য কি হবে, জটিল আয়নটা হবে কি ক্যাটায়ন, তার মানে আমি উপরে জাস্ট প্লাস দিয়ে বুঝাই দিচ্ছি, এটা হবে কি ক্যাটায়ন জটিল আয়নটা। এবং যদি জটিল আয়ন ক্যাটায়ন হয় তাহলে এর সাথে যুক্ত হবে কি অ্যানায়ন। কেন হবে আমি একটু পরে দেখাচ্ছি, কারণ এটা একটা সল্ট। সব জটিল আয়ন যেগুলো তুমি পাচ্ছ এগুলো কিন্তু সল্ট হলে দ্যাটস এটা ক্যাটায়ন হলে এটা অ্যানায়ন, একসাথে আছে এটা সল্ট। কিভাবে হবে একটু দেখো, রুলসটা দেখো কিভাবে করবা। রুলসের পর এক্সাম্পল দিয়ে দেখাই দেব। রুলসটা করবা প্রথমে সংখ্যা সহ লিগ্যান্ড। সো প্রথমে সংখ্যা সহ লিগ্যান্ড, আমি লিগ্যান্ডের পরিচয় দিব, একটু ওয়েট করো। সো তাহলে প্রথমে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে সংখ্যা সহ লিগ্যান্ড প্লাস ধাতুর হচ্ছে জারণ মান। সো আমি ব্র্যাকেটে দিয়ে দিলাম ধাতুর জারণ মান, তাহলে সংখ্যা সহ লিগ্যান্ড প্লাস ধাতুর জারণ মান প্লাস অ্যানায়ন। দেখো সো এই জায়গায় এখন একটু দেখবা। সো সবাই রেডি, সবাই কি রেডি আছো কিনা একটু বলো। ওকে আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা নেটের জন্য কিছুই বুঝি না, নেটের একটু প্রবলেম আছে, অনেকেরই নেটের প্রবলেম আছে, বাট আই থিঙ্ক ক্লাস তো ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি ইনশাল্লাহ। সবাই তাহলে এখন একটু লাইনে চলে আসো। দেখো বলেছি সংখ্যা সহ লিগ্যান্ড প্লাস ধাতুর জারণ মান প্লাস অ্যানায়ন। প্রথম রুল, দুইটা রুল শিখাবো মাত্র। সংখ্যা সহ লিগ্যান্ড প্লাস ধাতুর জারণ মান প্লাস অ্যানায়ন। কেমনে? এই লিগ্যান্ড কাদেরকে বলা হয়? যাদের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড হচ্ছে যাদের মধ্যে লন পেয়ার থাকে, ধরো NH3, এদের মাথার উপরে দেখো তো নাইট্রোজেনের দুটা ইলেকট্রন আছে না মাথার উপরে। সো এই দুইটা ইলেকট্রনকে বলা হচ্ছে লন পেয়ার ইলেকট্রন। লন মানে মুক্ত, পেয়ার মানে বন্ড, মানে জোড়া, এক জোড়া, মুক্ত জোড়, তাহলে এটাকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে NH3টার এই মাথার উপরে যেটা আছে এটাকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন, এটাকে বলা হয় লিগ্যান্ড। এই মুক্তজোড় ইলেকট্রন থাকলে সো এদেরকে বলা হচ্ছে কি, যাদের মধ্যে থাকে তাদেরকে বলা হয় লিগ্যান্ড। আর যাদের মধ্যে ডি ব্লক অপূর্ণ থাকবে, মানে ডি ব্লকটা অপূর্ণ থাকবে, যাদেরকে বলা হচ্ছে যারা ট্রানজিশনাল অ্যাটম, তাদেরকে বলা হয় ধাতু। এই ধাতুটা হচ্ছে তারা যারা ট্রানজিশনাল অ্যাটম যেগুলো থাকে সেরা হচ্ছে ধাতু। এখন আমি চলে আসি একটা এক্সাম্পলে দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবা। ধরো একটা এক্সাম্পল আমি লিখলাম, সেই এক্সাম্পলটা আমি লিখলাম এরকম CuNH3 2 plus SO4 2 minus, এটা
এই দেখো এটা সল্ট দেখে আমার এখানে একটা দিতে হবে, একটা ডট দিতে হবে, দিয়ে আমি এখানে SO4 লিখলাম। আমার এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, এখন নিউট্রাল। সো এইটা ছিল আমার অ্যানায়ন, এইটা হচ্ছে এই অ্যানায়নটা, এইটা। আর এই পুরোটা হচ্ছে জটিল আয়ন, এই পুরোটা হচ্ছে আমার জটিল আয়ন। তাহলে লিগ্যান্ড কোনটা? এইটা হচ্ছে লিগ্যান্ড। আমি NH3টা লিগ্যান্ড, কারণ এর মধ্যে আমি দেখতে পাচ্ছি NH3-র মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে, তাহলে এটা হচ্ছে আমার লিগ্যান্ড। এর মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে, তাহলে এটা কি আমার লিগ্যান্ড। সো এইটা যদি আমার লিগ্যান্ড হয় ভাইয়া, তাহলে একটু চিন্তা করে দেখো তো, কপার, এই কপারের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি, আমরা সূত্র ছিল সংখ্যা সহ লিগ্যান্ড, তার মানে লিগ্যান্ডের সংখ্যা কত আছে দেখো তো, 4 না? 4, তাহলে সংখ্যা কত এখানে? 4 থাকলে কি হবে? 4 থাকলে কি হয়? টেট্রা। কি হবে বলো সবাই, একটু আমার সাথে সাথে কমেন্টে বলো, 4 থাকলে কি হবে? টেট্রা। তাহলে কি হবে? টেট্রা। আর এখানে আছে কি? অ্যামিন, তাহলে হবে টেট্রা অ্যামিন। টেট্রা অ্যামিন, তাহলে হবে কি? টেট্রা অ্যামিন। এরপরে হবে আমার ধাতুর জারণ মান, ধাতুর নাম কি? কপার। কপারের জারণ মান কত? 2, কপার 2। তারপর হবে ধাতুর জারণ মান, ব্র্যাকেটে হবে, তারপর হবে অ্যানায়ন। অ্যানায়ন হচ্ছে কি? সালফেট। তাহলে টেট্রা অ্যামিন, কপার 2 সালফেট। কে এইটা বুঝছো? হাত তুলো। কে এইটা বুঝছো একটু হাত তুলো, কমেন্টে জানাও। কে এইটা বুঝছো একটু হাত তুলো, কমেন্টে জানাও ফটাফট। টেট্রা অ্যামিন, কপার 2, হ্যাঁ। টেট্রা অ্যামিন, কপার 2 দিতে হবে, 2 দিতে হবে। মনির খান 2 দিতে হবে, গুড। সো এইটা ইনশাল্লাহ বুঝেছো? আচ্ছা, ইনশাল্লাহ এটা বুঝেছো? ওকে, এক্সট্রা কমেন্ট কাইন্ডলি করবা না তোমরা, কাইন্ডলি এক্সট্রা কমেন্ট করবা না। সো এটা ইনশাল্লাহ বুঝে গেছো তোমরা। এইবার আসি আমি এর পরের রুলসে, আমি এটা বেশি টাইম নিব না, কারণ আমি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শেখাবো এর পরে। সো এইবার আসি আমি এইটারই স্টেপ 1-এরই আরেকটা জায়গায়, আরেকটা এক্সাম্পল আমি দিব। সো এই এক্সাম্পলটা একটু বড় হবে। NH4 H2O2 CONH4, আচ্ছা CONH3, সরি CONH3 H2O2 আর হচ্ছে Cl3 এইটা। তাহলে এখানে যদি আমি করি 3+, এখানে Cl3 আমি বসাই দিলাম, অথবা আমি হচ্ছে এখানে বসাই দিতে পারি 3Cl-, এরকম বসাইতে পারি। সো এখন কথা যে এই পার্টটার কি হবে, এই পার্টটা কি করব, কিভাবে করব? এখানে দেখতে পাচ্ছি একটা লিগ্যান্ড, দুটা লিগ্যান্ড আছে এখানে। টোটাল লিগ্যান্ড হচ্ছে 2টা, লিগ্যান্ড সংখ্যা হচ্ছে 2। এখন লিগ্যান্ড পাইলাম, যখন 2টা লিগ্যান্ড পাবো তখন কি করব? এই এক্সাম্পলটি একটু ব্যতিক্রম, বুয়েটের জন্য, পুরো স্পেশালি এটা বুয়েটের জন্য। ডাবল লিগ্যান্ড যদি আমার আসে, বুয়েটে আসলে এরকম ডাবল থাকতে পারে, 2টা লিগ্যান্ড থাকতে পারে। পরীক্ষায় 4টা লিগ্যান্ড দিয়ে আসলেও কোনো সমস্যা নাই, 3টা দিয়ে আসলেও পারবা। যে কয়টা লিগ্যান্ড দিয়ে আসুক পরীক্ষায় পারবা, যত বড় জটিল যৌগ আসুক পারবা পরীক্ষায়, এইটা দেখলেই পারবা। আমি এই টিক্সটা শিখাই দিব। যখন 2টা লিগ্যান্ড থাকবে তখন আলফাবেটিক্যাল অর্ডার অনুসরণ করবে। আলফাবেটিক্যাল অর্ডার মানে কি? ABCDর ক্রম। যার নামে দেখো, এটা কি? অ্যামিন। এটা কি বললাম? এটা নামের উপর, আর এটা নাম কি? ওয়াটার, অ্যাকুয়া। সো দেখো জিনিসটার মধ্যে আলফাবেটিক্যাল অর্ডার একটু যদি তুমি কল্পনা করো, সো দেখো আলফাবেটিক্যাল অর্ডার যদি অ্যামিন AM আর অ্যাকুয়া AU, অ্যাকুয়া। দেখো অ্যামিন অ্যান্ড অ্যাকুয়া, অ্যামিনের মধ্যে অ্যামিন। সো আমি যদি কল্পনা করি অ্যামিন আর অ্যাকুয়ার মধ্যে দেখতে পাচ্ছি প্রথমে দ্যাটস ইট A, পরে M আর পরে ইউ। দেখা যাচ্ছে আমার অ্যামিনেরটা আগে আছে আলফাবেটিক্যাল অর্ডারে। অ্যামিন আগে, অ্যাকুয়ার থেকে অ্যামিন আগে, ওয়াটারের থেকে অ্যামিন আগে, পানির থেকে অ্যামিন আগে আছে, তার জন্য আমি বসাবো অ্যামিনটা আগে বসাবো। সো অ্যামিনটা যদি আমি আগে বসাই তাহলে নাম আসবে কি? দেখো টেট্রা অ্যামিন। আগে আমার রুলসে যেটা ছিল, প্রথমে জটিল আয়ন, আমরা প্রথমে যেটা করেছিলাম লিগ্যান্ড, আমার রুলসে ছিল লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ডের মধ্যে 2টা লিগ্যান্ড বা 3টা যেটাই থাকুক আলফাবেটিক্যাল অর্ডার অনুসরণ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যামিনটা আগে আছে, তাহলে কি হবে? টেট্রা অ্যামিন। তারপরে কি হবে? অ্যাকুয়ার মধ্যে কত আছে? 2 আছে, তাহলে হবে ডাই অ্যাকুয়া। টেট্রাঅ্যামিন ডাইঅ্যাকুয়া, আমাদের কাজ শেষ। টেট্রাঅ্যামিন ডাইঅ্যাকুয়া। এবার লিখবো কি? কোবাল্ট আছে, তার মানে কোবাল্ট 3, কোবাল্ট 1 2 3, কোবাল্ট 3 ক্লোরাইড। ওকে, কোবাল্ট 3 ক্লোরাইড শেষ।
এইটা পারবা কে কে, এইটা পারবা কে কে, কে কে বুঝছো, এটা কে কে বুঝছো বলো, হাত তুলো। ডাই অ্যাকোয়া কোবাল্ট ট্রাইক্লোরাইড, হ্যাঁ কোবাল্ট যদি তুমি এখানে চিন্তা করো কোবাল্ট ক্লোরাইড, সো এখানে এই যে 3 দিয়ে তো তুমি এখানে দিচ্ছই, এখানে দিচ্ছই, সো ট্রাই লিখতে হবে না, সো এটা দিচ্ছই কোবাল্ট 3 ক্লোরাইড, কোবাল্ট 3 ক্লোরাইড। সো কে কে বুঝছো হাত তুলো, কে কে বুঝছো হাত তুলো, কে কে বুঝছো হাত তুলো। বুঝছি ট্রাই লিখতে হবে না, 3 লিখলে হবে, ট্রাই লিখতে হবে না এখানে, 3টা দিয়ে তো বুঝাইতেছো। ওকে সো বুঝেছো। এইবার আসি অন, সবাই বুঝছো, কমেন্টগুলো আমি দেখে আসি একটু। রুলস স্টেপ 1 শেষ, এইবার আসবে স্টেপ 2। স্টেপ 2, স্টেপ 1 শেষ, স্টেপ 1 পুরোপুরি কার কার শেষ হাত তুলো। বুঝছি সবাই বুঝছো, সবাই বুঝছো। আচ্ছা ওকে বুঝছো। এইবার চলে আসি এর পরেরটা। হ্যাঁ সো এখন একটা প্রশ্ন তুমি বলছো অ্যামনিন না অ্যামিনই বসাবা, অ্যামিন বসাই তো যদি অ্যাকোয়ার ওই জায়গা হইতো, মানে যদি ওটা 2 নম্বরে আসতো, তার মানে আগে আমার অ্যালফাবেটিক্যাল অর্ডারে পরে আসলে তাহলে অ্যামনিন বসাইতাম, কিন্তু আগে আসতে দেখে অ্যামিন, এই জন্য বুঝছো। এই প্রশ্নটা একজন করেছিল, কমেন্ট আমি দেখেছি। সো এখন আমরা চলে আসবো 2 নাম্বার অ্যানায়নের জন্য, স্টেপ 2। যদি এরকম থাকে জটিল আয়নটা অ্যানায়ন থাকে, জটিল আয়নটা যদি অ্যানায়ন থাকে, নেগেটিভ থাকে, জটিল আয়নটা যদি নেগেটিভ থাকে আর এখানে থাকে ক্যাটায়ন, এখানে আছে কি ক্যাটায়ন, TION ক্যাটায়ন। সো এখন কি করব, এখন আমাদের যেটা করতে হবে সেটা রুলসটা হচ্ছে ক্যাটায়ন প্লাস আগের মতোই সংখ্যা সহ লিগ্যান্ড, ক্যাটায়ন প্লাস সংখ্যা সহ লিগ্যান্ড, ক্যাটায়ন প্লাস সংখ্যা সহ লিগ্যান্ড প্লাস ধাতু। এই ধাতুর পরে একটা জায়গা খুঁজতে, এখানে একটা জিনিস বসবে, ধাতুর পরে একটা এট বসবে, এখানে এটটা এক্সট্রা বসবে, ধাতুর পরে একটা এট বসবে এবং এটের পরে আমার জারণ মানটা বসবে, জারণ মানটা, এই জারণ মানটা বসবে, ধাতুর সাথে একটা এট বসবে, মানে ধাতুর সাথে একটা এট, যেরকম আমার যদি ধাতুই থাকবে সেই ধাতুর সাথে আমার একটা এট হয়ে তারপরে একটা জারণ মান বসাবে এবং লাস্টে আমার আর তো এখানে কিছু বসাচ্ছি না, কারণ ক্যাটায়নটা তো সামনে, ক্যাটায়নটা সবসময় সামনে আসবে। সো এখন আমি একটা এক্সাম্পল করলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল করব, সবাই ক্লিয়ার কিনা বলো, একটা এক্সাম্পল করি। ওকে দেখো এক্সাম্পলটা হচ্ছে 3Na, এটা হচ্ছে প্লাস CN6 মাইনাস। এইটা কেমনে করব দেখো। সো আমার এইটা প্লাস এটা মাইনাস, আমার এটা হচ্ছে, সো আমার হচ্ছে প্রথমে জটিল আয়নটা দেখো মাইনাস, জটিল আয়নটা মাইনাস আছে এবং ক্যাটায়নটা আমার আছে, তার মানে জটিল আয়ন আর ক্যাটায়ন আমার এখানে আছে। কিভাবে করব, প্রথমে ক্যাটায়নের নাম কি আছে, ক্যাটায়নের নাম আছে সোডিয়াম, তাহলে আমরা ক্যাটায়ন স্টার্ট করব কি সোডিয়াম, তাহলে প্রথমে আছে ক্যাটায়ন সোডিয়াম। এরপরে কি ছিল সংখ্যা সহ লিগ্যান্ড, এরপরে ছিল সংখ্যা সহ লিগ্যান্ড, লিগ্যান্ড কত আছে সায়ানাইড, সংখ্যা কত আছে 6, তার মানে হেক্সা। এখন আছে কি দেখো সায়ানাইড আছে, তাহলে হবে সায়ানো, হেক্সাসায়ানো। সবাই ক্লিয়ার হইছো কিনা বলো। প্রথমে হচ্ছে আমার ধাতুটা, আমার নিয়ম হচ্ছে কি ক্যাটায়ন কি সোডিয়াম, তারপরে সংখ্যা সহ লিগ্যান্ড, সংখ্যা কত 6, লিগ্যান্ড কোনটা, লিগ্যান্ড হচ্ছে সায়ানাইড, এখানে সায়ানাইড, দ্যাটস ইট, সায়ানাইডের জন্য হবে সায়ানো, তাহলে হেক্সাসায়ানো। এরপর আছে ধাতুর সাথে এট আসবে, তাহলে আসবে ফেরাসের সাথে এট, ফেরাসের সাথে এট আসলে কি হয় ফেরেট, তাহলে হবে সোডিয়াম হেক্সাসায়ানোফেরেট। এইটুকু ক্লিয়ার। এখন আসবে এইখানে মান কত, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কত Ap3+, তাহলে দ্যাটস ইট, জারণ মান কত 3টা, 3, জারণ মান কত হবে 3। সবাই এটা একটু দেখে আমাকে বলো এটা ক্লিয়ার, কে ক্লিয়ার, এটা কে ক্লিয়ার একটু বলো। আমরা মেইন জায়গায় এখনো যাইনি, মেইন জায়গায় ইনশাল্লাহ চলে যাবে এখন এটা পড়ানোর শেষে। ওকে সো এটা কে ক্লিয়ার, সোডিয়াম হেক্সাসায়ানোফেরেট 3, সোডিয়াম হেক্সাসায়ানোফেরেট 3, কে ক্লিয়ার বলো, কে ক্লিয়ার, একটু হাত তুলো, কে ক্লিয়ার, এখন হাত তুলো, দেখতে চাচ্ছি আমি।
কে কে ক্লিয়ার হয়েছ? লিগ্যান্ডকে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ হ্যাঁ, ভিতরের লিগ্যান্ডগুলো ফার্স্ট ব্র্যাকেটে আমরা রাখি, ম্যাক্সিমাম এই লিগ্যান্ডগুলো কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে রাখা হয়। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এখন আমরা সেই মহা ইম্পর্টেন্ট জায়গাতে চলে যাব। নামকরণ আমাদের শেষ। নামকরণ আসলে পারবা? নামকরণ আসলে পারবা কিনা বলো? নামকরণ আসলে পারবা কিনা বলো? যে কোনো জটিল আয়নের নামকরণ আসলে পারবা কিনা, অথবা জটিল যৌগের নামকরণ আসলে পারবা কিনা বলো? কে কে পারবা নামকরণ? কে কে পারবা? হাত তুলো। কে কে পারবা? ইনশাল্লাহ পারবা, ইনশাল্লাহ পারবা। ওকে ওকে ওকে, ইনশাল্লাহ পারবা। এইবার চলে আসবো মেইন জায়গায়। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন লাগাও। এখন আমি শিখাবো ভেরিয়েন্ট অক্সিডেশন নাম্বার। তোমরা কি জানো এত অক্সিডেশন নাম্বার দেখাইতে পারে তোমার এই ট্রানজিশনাল অ্যাটমগুলা? হিউজ লেভেলের অক্সিডেশন নাম্বার দেখাইতে পারে। কেমনে পসিবল দেখো। সো অনেক অক্সিডেশন নাম্বার ওরা দেখাইতে পারে, আমরা একটু সেটাই দেখবো, অনেকগুলা। সো আমি এখন যেটা লিখবো সেটা একমাত্র ভার্সিটি ছাড়া কোথাও পড়তে পারবে না। সো এই মজার ট্রিক্সটা এখন শিখে নিতে যদি চাও, সো কাইন্ডলি ফ্রেন্ডদের এখন মেনশন লাগায় দাও, মেনশন লাগায় দাও। সো আমি এই টপিকটা এখন শিখাবো, সবাই রেডি হয়ে যাও। SCTIVCR MNFE, ওকে। সো CONI, কোবাল্ট, নিকেল, কপার পর্যন্ত, অ্যান্ড আমরা কপার পর্যন্ত রাখি, দ্যাটস ইট। আমি লাস্টে যদি লিখি জিঙ্ক লিখলে লিখছি। সো জিঙ্ক পর্যন্ত আটবে কিনা তোমরা একটু দেখো, বোর্ডে দেখতে পাচ্ছ কিনা। সো বোর্ডে দেখতে পাচ্ছ কিনা। এই মজার জায়গাটা এখন আমরা শিখবো, এই মজার জায়গাটা এখন আমরা শিখবো। সবাই রেডি হয়ে যাও, এই মজার জায়গাটা শিখবো যে কতগুলো অক্সিডেশন নাম্বার আসলে দেখাইতে পারে। তোমরা হয়তো বা কখনো এটা দেখোনি যে এতগুলো অক্সিডেশন নাম্বার আসলেও দেখানো পসিবল। ওকে, সো দেখো, আমি যদি বলি ক্রোমিয়াম অ্যান্ড কপার, এরা একমাত্র ওরা স্ট্যাবিলিটি অর্জন করে ব্যতিক্রম ধর্মী রুলসে, তার জন্য ওদের অক্সিডেশন নাম্বার 1 হইতে পারে। এই ক্রোমিয়াম এবং কপারের অক্সিডেশন নাম্বার 1 হইতে পারে, আর বাকি সবার অক্সিডেশন নাম্বারই 2 হবে, 2 হবে, দ্যাটস ইট, 2। দেখো কত অক্সিডেশন নাম্বার হবে। ক্রোমিয়ামেরও 2 হইতে পারে, ম্যাঙ্গানিসের 2 হইতে পারে, ফেরাসের 2 হইতে পারে, কোবাল্টের 2 আছে, নিকেলের 2 আছে। আমি চ্যালেঞ্জ দিতে পারি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি যেটা এখন শিখাবো এর এতগুলো অক্সিডেশন নাম্বার আমি প্রমাণ করে দিতে পারবো যে এরা আসলে এতগুলো অক্সিডেশন নাম্বার দেখায়। সো এর পরে চলে আসি, আমরা কয়টা শিখলাম দেখো। ক্রোমিয়ামের 1 দেখলাম, 2 দেখলাম, 2টা অক্সিডেশন নাম্বার অলরেডি দেখে ফেলছি। এইবার আসবো নেক্সটে, এই যে 3টাও দেখাচ্ছে, ওরা সবাই 3টা অক্সিডেশন নাম্বার দেখায়, এরা সবাই 3টা অক্সিডেশন নাম্বার দেখায়। সবাই সবাই কারা কারা দেখায় একটু দেখবো। সব ট্রানজিশনাল অ্যাটম দেখাচ্ছে 3টা অক্সিডেশন নাম্বার, 3টা অক্সিডেশন নাম্বার। কিন্তু জিঙ্ক 3টা অক্সিডেশন নাম্বার দেখায় না। জিঙ্ক মাত্র 2টা অক্সিডেশন নাম্বার দেখায়, কারণ ট্রানজিশনাল অ্যাটম না তার জন্য, বা ডি ব্লক, এই জন্য। সো ট্রানজিশনাল অ্যাটমরা ভেরিয়েন্ট অক্সিডেশন নাম্বার বা ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার সবসময় দেখায়, মানে ওরা ভেরিয়েন্ট অক্সিডেশন নাম্বার দেখায় সবসময়। সো দেখো, তার মানে আমি দেখতে পেলাম কয়টা দেখলাম অলরেডি। ক্রোমিয়ামের 1 2 3 হইতে পারে, ক্রোমিয়াম প্লাস, ক্রোমিয়াম 2 প্লাস, ক্রোমিয়াম 3 প্লাস হইতে পারে, হইতে পারে। কপার হইতে পারে প্লাস, কপার 2 প্লাস, কপার 3 প্লাস, এটা তো 3, কপার 3 প্লাস। এখানে হইতে পারে নিকেল হইতে পারে 2 প্লাস, নিকেল 3 প্লাস। এর মধ্যে কি সীমাবদ্ধ নাকি আরো আছে বলো? এর মধ্যে কি সীমাবদ্ধ নাকি আরো আছে? আরো আছে। আচ্ছা, এর মধ্যে কি সীমাবদ্ধ নাকি আরো আছে? বুয়েটে প্রশ্ন আসলে ইনশাআল্লাহ তোমরা আটকাবে না। এইবার দেখো ভাইয়া, খেল কোন জায়গা। 4ও আছে ভাইয়া। ও মাই গড, এরা 4 অক্সিডেশন নাম্বার দেখায়, আমরা জানতামই না। আমি এগুলা কি জানতা বলো? এরা 4 অক্সিডেশন নাম্বার দেখায়। টেকনিকটা দেখো আমি কিভাবে আসলে লিখি, আমি কিন্তু মুখস্থ করি নাই। 5 অক্সিডেশন নাম্বার দেখায়, কারা দেখায়? প্যাসকেল ত্রিভুজের মতো। 6 অক্সিডেশন নাম্বার দেখায়, ও মাই গড, ইটস 7। কখনো কি বিলিভ করছো এত অক্সিডেশন নাম্বার দেখায়? সর্বোচ্চ অক্সিডেশন নাম্বার এই ভ্যানাডিয়াম সর্বোচ্চ দেখায় 2 3 4 5 8 দেখায় না, কখনো এর বাইরে পাবা না। ক্রোমিয়াম, যদি ক্রোমিয়ামের চিন্তা করো, 1 2 3 4 5 6, ক্রোমিয়াম 6টা অক্সিডেশন নাম্বার দেখায় একসাথে। 6টা অক্সিডেশন নাম্বার ক্রোমিয়াম দেখায়, 6 ধরনের অক্সিডেশন নাম্বার। সো বিলিভ করে দেখো যে ক্রোমিয়াম একাই 6 ধরনের অক্সিডেশন নাম্বার দেখাচ্ছে। সো এখানে ম্যাঙ্গানিজের কথা চিন্তা করো, ম্যাঙ্গানিজ 2 দেখাচ্ছে, এটা 3 হবে। সো 2 দেখাচ্ছে, এটা 3 দেখাচ্ছে, 4 দেখাচ্ছে, 5 দেখায়, 6 দেখায়, 7 দেখায়। তাহলে 2 থেকে শুরু করে 7 পর্যন্ত এতগুলো অক্সিডেশন নাম্বার দেখায়।
বুঝতে পারছো? সবাই ক্লিয়ার কিনা একটু বলো এই টপিকটা। কে কে বুঝছো, কে কে বুঝছো, কে কে বুঝছো একটু বলো, কমেন্টে বলো কে কে বুঝছো। ওয়াও, আচ্ছা ক্লাস করে মজা লাগতেছে। কখনো কি এরকম দেখছিলে? পিরামিডটা সবাই লিখে রাখো। এই পিরামিডটা একমাত্র ভার্সিটির এই যে অ্যাটকিন্সের বই ছাড়া তোমাদের কোনো বইয়ে পাবা না। তোমরা এই জিনিসটা শিখলা, আজকে নতুন কিছু শিখলা। বলো এই পিরামিডটা সবাই লিখে রাখো, স্ক্রিনশট মেরে রাখো। আমি এই যে সরে গেছি, সবাই স্ক্রিনশট মেরে রাখো। ওকে, ইনশাল্লাহ নতুন কিছু শেখানোর জন্য আসলে আশা। ওকে, এরপরে চলে আসি আমাদের হচ্ছে মেইন জায়গায়। ম্যাগনেটিক মোমেন্ট এখন শিখাবো। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, চৌম্বক ধর্ম, এইটার ডিটেলস। চৌম্বক ধর্ম ও ভ্রামক। ম্যাগনেটিক মোমেন্টকে, এই যে আমরা যে চৌম্বক ধর্ম থাকে এটাকে বলা হয় বোর ম্যাগনেটিক মোমেন্ট। বোর ম্যাগনেটিক মোমেন্ট, বোর ম্যাগনেটিক মোমেন্ট। এখন এই বোর ম্যাগনেটিক মোমেন্টটা কি আসলে, এইটা আমরা শিখবো। আজান পড়তেছি তাই একটু স্লো কথা মানে একটু স্লোই করতেছি। সো তোমরা একটু ফ্রেন্ডদেরকে জানায় দাও এই ম্যাগনেটিক মোমেন্ট নিয়ে এখন আমরা পড়াবো। তো সবাই একটু ফ্রেন্ডদেরকে জানায় দাও, আজানটা একটু হোক, স্লো হোক। তারপরে খুব মজার একটা জায়গা এখন আমরা শিখবো, খুব মজার ইনশাল্লাহ। এই জিনিসটা তোমরা এর আগে কখনো শিখোনি। আজকে আমি প্রমাণ করে দেখাবো চৌম্বক ধর্ম কিভাবে ডিপেন্ড করে, চৌম্বক ধর্ম কিভাবে হয়, কিভাবে চৌম্বক তৈরি হয়। আজানটা একটু শেষ হোক। আচ্ছা, তোমরা প্রায় 400+ আছো ইনশাল্লাহ। আজানটা একটু যাক। হ্যাঁ, MnS7 কি ন্যাচারালি পাওয়া যায়? হ্যাঁ পসিবল, ন্যাচারালি পসিবল, এটা পসিবল। এই জন্যই তো 4টা আমি দিয়েছি, যেগুলো দিয়েছি সব ন্যাচারালি পসিবল, ওগুলা সব যেগুলো করেছি আমি যেগুলো লিখেছি। সো এখন তাহলে চলে আসি আমরা মেইন জায়গায়, চৌম্বক ধর্ম। সবাই চলে আসো, লাইনে চলে আসো। এই চৌম্বক ধর্মের মধ্যে আমরা এই প্রকৃতিতে পাওয়া যায় 4 ধরনের পদার্থকে আমরা ভাগ করা হয়। একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক পদার্থ, একটাকে বলা হয় প্যারাম্যাগনেটিক, একটা ফেরোম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক। একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। এইটা বুয়েটের জন্য, ঢাকা ভার্সিটির জন্য, মেডিকেলের জন্য ইজ দ্য মোস্ট টপ লেভেলের ইম্পর্টেন্ট। বুয়েট মেডিকেল। আমি মেডিকেমিস্ট্রি যখন পড়াবো দেখবা খেলা হবে মেডিকেল কেমিস্ট্রিতে পুরা। কুয়েট মেডিকেল প্লাস তোমার হচ্ছে ডিইউ, এগুলোর জন্য মহা ইম্পর্টেন্ট এই জায়গাটা। একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, 2 নাম্বারটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। 3 নাম্বারটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। আর 4 নাম্বারটা হচ্ছে ফেরিম্যাগনেটিক। এই 4টা দ্বারা আসলে কি বোঝায়? এই ডায়াম্যাগনেটিক কি, প্যারাম্যাগনেটিক কি, ফেরি কি, আমাদের বইয়ে খুব সুন্দর করে লেখা আছে। যাদের মধ্যে লন পেয়ার ইলেকট্রন মানে সিঙ্গেল ইলেকট্রন নাই তারা সবাই সিঙ্গেল ইলেকট্রন নাই তারা সবাই ডায়াম্যাগনেটিক। যাদের সিঙ্গেল ইলেকট্রন আছে তারা প্যারাম্যাগনেটিক। যাদের কোনো ইলেকট্রনই নাই না কি আছে, এরকম করে বইয়ে লেখা আছে। সো এইটা আসলে প্রপার লজিক না, প্রপার জায়গা না। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। আমি যদি এখন ম্যাক্সিমামের ধরি, ম্যাক্সিমাম এইটাই করবে, ভাইয়া এইটা হচ্ছে আমার। এখন প্রশ্ন, ভাইয়া আমি বুঝবো কেমনে যে এইটার আমার কি আছে, ডাবল স্পিন ইলেকট্রন আছে, এইটার আমার সিঙ্গেল স্পিন ইলেকট্রন আছে, কেমনে বুঝবো? কেমনে একটা জটিল জগৎকে বুঝবো? প্রশ্ন হচ্ছে এইটা। এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবা? তুমি তো বুঝলাম তুমি ডাবল থাকলেই হয়েছে, ডাবল স্পিনে থাকলেই হয়েছে, তুমি বুঝবা যে ইলেকট্রনগুলো জোরে থাকলে ভাইয়া ডায়াম্যাগনেটিক, কোনো চৌম্বক ধর্ম নাই, এটা বুঝো। কিন্তু ভাইয়া এইটার বুঝবা কেমনে? প্রশ্ন হচ্ছে এইটা। আর এর জন্য বাচ্চারা মিস করে পরীক্ষায়, এখন আমি আসবো এই টুইস্টটা শেখানোর। এটার পুরো শেষ আমি ভিতরে যাওয়ার, এবং এটার ম্যাগনেটিক রেজোনেন্স কতটুকু হয়, বোর ম্যাগনেটিক মোমেন্ট কতটুকু হয়, সেই প্রশ্ন আমার বইয়েটা আসতে পারে। আমি অলরেডি এমআইএসটির পরীক্ষাতে দেখেছি ম্যাগনেটিক মোমেন্টের প্রশ্ন আসছে। এমআইএসটিতে ম্যাগনেটিক মোমেন্টের প্রশ্ন আসতে পারে, সাস্টে আসতে পারে, বুয়েটে আসতে পারে। সেগুলোকে বাদ দেওয়া যাবে। ইঞ্জিনিয়ারিং এর মধ্যে এগুলো আছে, বাংলাদেশের মধ্যে ভালো ইঞ্জিনিয়ারিং ভার্সিটির মধ্যে বুয়েটের পাশাপাশি এরাও আছে, সেদের প্রশ্ন স্ট্যান্ডার্ড অনেক ভালো। সো এখন তাহলে চলে আসি আমরা ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক। চলে আসি এর মধ্যে ট্রিক্স দেখতে। আমরা ম্যাগনেটিক কিভাবে তৈরি হয় এই জায়গাতে না গেলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো না।
এইটার পুরো পরিচয় ডিপেন্ড করে যে আমি যখন এই যে নিউক্লিয়াসের চার সাইডে যে ইলেকট্রনটা থাকে, এটা হচ্ছে আমার ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো তো ঘুরতেছে, তাই না? এই ইলেকট্রন ধরলাম একটা ইলেকট্রন আছে, তখন আমি আগেই বলেছিলাম একটা ইলেকট্রন থাকলে এখানে একটা অদৃশ্য রে তৈরি হয়। একটা ইলেকট্রন করে থাকলে একটা অদৃশ্য রে তৈরি হয়, যেগুলোকে বলে ফ্লাক্স। আর এই ফ্লাক্সের জন্যই কিন্তু চুম্বক তৈরি হয় একটা ইলেকট্রন করে থাকলে। ডাবল ইলেকট্রন থাকলে আমার এই ফ্লাক্সগুলো অদৃশ্য হয়ে যায়, একটা আরেকটাকে নিউট্রাল করে ফেলে, তার জন্য এখানে কোনো চুম্বক ফ্লাক্স তৈরি হচ্ছে না এবং চুম্বক ধর্ম এখানে ক্রিয়েট করতে পারতেছে না। এইটা অলরেডি আমরা এর আগে দেখে আসছি বা আমি বলছি, আমি একটু আগে বলছি। সো এখন কথা ভাই, এইটা বুঝবো কেমনে যে ফ্লাক্সের বিষয়টা কেমনে বুঝবো? দেখো, এইটা বুঝতে নিলে আমার লিগান্ড নিয়ে আসতে হবে। লিগান্ডে আসতে হবে। জটিল যৌগের মধ্যে যদি তুমি ফ্লাক্স মানে ম্যাগনেটিক মোমেন্ট বুঝতে চাও, চুম্বক ধর্ম, আমার বইয়ে সুন্দর করে আছে যে এইটা হবে ভাইয়া প্যারাম্যাগনেটিক, এইটা হবে ডায়াম্যাগনেটিক। আমি কি মুখস্থ করবো বলো? এইটা প্যারাম্যাগনেটিক, এটা ডায়াম্যাগনেটিক। কিন্তু কেন ডায়াম্যাগনেটিক, কেন প্যারাম্যাগনেটিক আমি এটা জানি না। এটা ডিপেন্ড করে হচ্ছে লিগান্ডের উপরে। লিগান্ডকে দুই ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় স্ট্রং ফিল্ড লিগান্ড, স্ট্রং ফিল্ড লিগান্ড, একটা বলে উইক ফিল্ড লিগান্ড। এইটা সবাই লেখো। একটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগান্ড আর একটা হচ্ছে উইক ফিল্ড লিগান্ড। সবাই এটা লেখো। এই চারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন লাগাও, এখন একটু মেনশন দিয়ে জানাই দাও, কারণ স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ড লিগান্ড যদি কেউ না বুঝো, আমার এই ক্লাসটা আমি কালকে আবার জটিল যোগের উপরে, নেক্সট ক্লাসও জটিল যোগের উপরে হবে, ওটা বুঝবা না। এইটা যদি না বুঝো তাহলে নেক্সট ক্লাস কিছুই বুঝবা না। আর নেক্সট ক্লাসে এমন কিছু জিনিস সলভ করবো যেটা হচ্ছে বললাম ক্রিস্টাল ফিল্ড লিগান্ড, ওইগুলো সলভ করবো ওইটা। সো এই জন্য এইখানে একটু কাজ করো, এইটা শিখতে হবে ভালো মতো। আর এইটা দিয়ে তুমি এই যে তোমার যে এইগুলো আছে ব্লক করেনি, ব্লকের মধ্যে দেখা যায় যে তোমার জটিল আয়নের মধ্যে এখানে কিভাবে 6 আসলো, ApCN6, এখানে কেন 6 আসলো, এই প্রশ্নটা কিভাবে সলভ করবা? তুমি কি যা এখানে কেন CN6 আসলো, কেন আমি এই যে এরকম ব্লক করলাম, এইগুলা কিভাবে করলাম, এগুলা কি জানো তোমরা? এই যে ব্লকের মধ্যে ডিতে 3Dতে কেন ইলেকট্রন প্রবেশ না করে 4Dতে ইলেকট্রন কেন গেল, যে আমার এক্সট্রা 3p আমি 4p নিলাম কেন, 4p এক্সট্রা নিলাম কেন, এগুলোর অ্যান্সার জানো কেন নিলাম? বইয়ের মধ্যে কি এগুলোর অ্যান্সার লেখা আছে? নাই। এইগুলোর অ্যান্সার উন্মোচন করার জন্য এই ক্রিস্টাল ফিল্ড মানে লিগান্ডের মধ্যে স্ট্রং ফিল্ড লিগান্ড অ্যান্ড উইক ফিল্ড লিগান্ড জানতে হবে। অ্যান্ড তোমরা যেটা করো যে আমার আরও একটা জিনিস আছে যে ধরো এইরকম, আজকে ওটা আমি শেখাতে পারবো না, টাইম হবে না, আরেকটা ক্লাস আমার লাগবে এটার উপরে। সো এইরকম তোমরা দেখো যে কালার সৃষ্টি হয়। তোমরা কি জানো কালার সৃষ্টির মধ্যে এই জিনিসটা তোমরা দেখতে পাও, এখানে 2টা টান, এখানে 3টা টান, বইয়ের মধ্যে আছে। এটা লেখা আছে T2G আর এটা লেখা আছে ইজি। তোমরা কি জানো ইজি আর T2Gর মানে কি জানো? এটার মানে কি? এটা দিয়ে কেন লিখছে বইয়ে এই জিনিসটা আছে, আমি দেখছি বইয়ে এই জিনিসটা আছে। তোমরা কয়জন জানো এটা বলো? ইজি এবং T2G এটা কয়জন জানো? আমার হাত তুলো, বলো এটা কয়জন জানো, একটু হাত তুলো, আমি তাদেরকে দেখতে চাই যে এটা কয়জন জানো। ইজি এবং T2Gটা আসলে কেন আসলো, কেন ইজি এবং T2G লেখা হয়েছে, এবং কয়জন তোমরা জানো এর মধ্যে একটা কথা আছে যে এর মধ্যে একটা টান দিয়ে লেখা আছে ডেল নট, সুন্দর করে। এই ডেল নটটা কি তোমরা কি জানো? এই ডেল নটটা কি আসলে? এইটাই হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। এই ক্রিস্টাল ফিল্ড থিওরি ছাড়া এইটার এক্সপ্লেন করা যায় না, কিন্তু কোনোভাবেই ক্রিস্টাল ফিল্ড তোমাদের বইয়ে নাই, সেটা আছে আমার এই বড় বইয়ে। আমি এটা তোমাদেরকে শিখাবো, বুঝছো? নেক্সট ক্লাসে ওয়েট করো, নেক্সট ক্লাসের জন্য ব্লাস্ট হবে নেক্সট ক্লাসে, বুঝছো? এখন আমরা তাহলে চলে আসি ভাইয়া স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর উইক ফিল্ড লিগ্যান্ড আসলে কি। এইটা আমি একটা চার্ট লিখে দেবো, এই চার্টটা পুরো মুখস্থ করে ঠোঁটের উপরে রাখবা, জটিল যোগে বস হয়ে যাবে। এই চার্টটা দিয়ে বস হয়ে যেতে পারবা। দেখো চার্টটা আমি লিখবো, সবাই একটু চার্টটা আমার সাথে সাথে লিখবা। প্রথমে হচ্ছে I মাইনাস, তারপরে এরকম একটা চিহ্ন দাও। এই চিহ্নটার নাম কি? এই দিক থেকে তাকাইলে এটা কি? গ্রেটার দেন চিহ্ন। এই দিক থেকে তাকাইলে তাহলে I নট, তারপরে লিখবো I মাইনাস, তারপর আসবে BR মাইনাস, I মাইনাস BR মাইনাস S, সবাই পড়বা। NO3 মাইনাস, তারপর আমার সাথে সাথে সবাই পড়বা F মাইনাস, সবাই আমার সাথে সাথে পড়বা OH মাইনাস, অক্সালেট। আরো কয়েকটা ছিল, আমি ওগুলো বাদ দিয়ে দিছি, ওগুলো শুধু ভার্সিটির জন্য, তোমাদের লাগবে না। তারপর আছে ওয়াটার, আমার সাথে সাথে সবাই এটা পড়ো, ওয়াটার, আমার সাথে সাথে সবাই এটা পড়ো, এবং CO। এইটা হচ্ছে চার্ট। এই চার্টটা যদি জানো তাহলে তুমি এই জটিল যোগে বস, এই চার্ট দিয়ে হবে, কারণ এই চার্টের মধ্যে সব কিছু।
এই চার্টের মধ্যে সব কিছু, আমি খেলা দেখাবো একটু পরে। এই চার্টের মধ্যে যত এই দিক থেকে এই দিকে যাওয়া যায়, যত এই দিক থেকে এই দিকে, তার মানে আমি দেখতে পাচ্ছি এই যে গ্রেটার দেন চিহ্ন, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়। বড় আসলে কি? বড় হচ্ছে স্ট্রং ফিল্ড। এইদিকে যত যাওয়া যায় ততই হবে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তার মানে যতই আমি এই দিক থেকে এই দিকে যাব তত স্ট্রং হবে, তত স্ট্রং। তার মানে সবচেয়ে বেশি স্ট্রং এইটা, সবচেয়ে বেশি স্ট্রং হচ্ছে সিও, তারপরে এর থেকে কম স্ট্রং হচ্ছে সিএন, তার কম স্ট্রং হচ্ছে NO2, তার থেকে কম স্ট্রং হচ্ছে N2। তার মানে এইদিকে গেলে উইক, এইদিকে গেলে স্ট্রং। এইদিকে হচ্ছে আমার স্ট্রং ফিল্ড আর এইদিকে আমার উইক ফিল্ড, উইক ফিল্ড লিগ্যান্ড, আর এইদিকে গেলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এই চারটা মনে রাখবা। এই চার্টের মধ্যেই সব কিছু, কারণ আমি এখন ট্রিক্সটা বলে দিব, যে ট্রিক্স দিয়ে তুমি এইটা সম্পূর্ণটা সলভ করতে পারবা। ওকে, সো সবাই রেডি হয়ে যাও সেই ট্রিক্সটা শোনার জন্য। আগে এটা পড়ো, আমার সাথে সাথে এটা দুবার করে বলো। আচ্ছা, সবাই আমার সাথে সাথে এটা দুবার করে বলো, সবাই আমার সাথে সাথে এটা দুবার করে বলো, ফটাফট সবাই আমার সাথে সাথে বলো, সবাই আমার সাথে সাথে বলো। আচ্ছা, সো প্রথমে আছে কি? আচ্ছা, এখানে কিছু না বুঝে আমি এটা বুঝবা, স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ড লিগ্যান্ড না, একটু পরে বুঝতে পারবা এইগুলো দিয়ে কি হবে, মনে রাখবে, এক্ষুনি বুঝতে পারবো। আগে এই চারটা পড়ো। এটা চার্টের মধ্যে কি আছে এই চারটা কিছুই বোঝার দরকার নেই, খালি চারটা জানো যে স্ট্রং হবে এইদিকে গেলে স্ট্রং। তার মানে সবচেয়ে বেশি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হচ্ছে সিও, এইটার পাওয়ার সবচেয়ে বেশি, তার থেকে কম পাওয়ার হচ্ছে CN মাইনাস, তার থেকে কম পাওয়ার এইটা, তার থেকে কম পাওয়ার এটা। এখন প্রশ্ন, এইটা দিয়ে ভাইয়া কি করব? এটা দিয়ে কি করবো দেখবা? কি করব? এইটা হচ্ছে আমার ম্যাজিক্যাল ট্রিক্স। এই জৈব যৌগের সব থেকে ম্যাজিক্যাল ট্রিক্স হচ্ছে এটা। এই ট্রিক্স যদি কোনো টিচার না পড়ায় তাহলে কখনো প্রপার এক্সপ্লেন করতে পারবে না, বিকজ ভার্সিটির ম্যাম আমাদের সেভাবে বলছে যে এটা যদি না পড়ায় কোনো টিচার তাহলে কখনো এক্সপ্লেন করা পসিবল না। আমি বলি নাই, ম্যাম বলেছে। ম্যামের ডিগ্রি বেশি না, কানাডার থেকে স্কলারই নেওয়া, PhD করা, এই নর্মাল কানাডার থেকে PhD করা, বুঝছো? রিসার্চে বাংলাদেশের মধ্যে একটা ওয়ান অফ দ্য ভালো রিসার্চার ছিল এক সময়, নাহলে কানাডা স্কলারশিপ পায় না, এরকম। সো সে যদি বলেছে, সে বলেছে, আমি বলি নাই। সো তাহলে অ্যাটলিস্ট বুঝতে পারতেছো যে বিষয়টা কেমন। সো এখন যদি আমরা নর্মালি চিন্তা করি যে আমরা এইটুকু বুঝলাম, এখন আসি লাইনে, আমরা মেইন লাইনে। এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ডগুলো, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের কাজ কি? এরা কি করে জানো? সিঙ্গেল স্পিন কখনো রাখে না। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলেই প্রতিটা ইলেকট্রন সবসময় ডাবল স্পিন হয়ে যায়, সবসময় ডাবল স্পিন হয়ে যায়। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলেই ইলেকট্রন যুক্ত হয়ে যায়, কখনো সিঙ্গেল ফিন থাকে না। তার জন্য স্ট্রং ফিল্ড লিগ্যান্ড উপস্থিতি থাকলেই ডায়াম্যাগনেটিক দেখাবো একটু পরে। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলেই সেটা হয়ে যাবে ডায়াম্যাগনেটিক, এবং সেটার কালার সৃষ্টি হবে কিনা সেটা ডিপেন্ড করবে পরে, এবং সেটার কালার সৃষ্টি কতটুকু হবে, কিভাবে কালার, কতটুকু গাঢ় হবে, কতটুকু কালার হবে, সেটাও এই পুরোটা দিয়ে এক্সপ্লেন করা হয়। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলে ইলেকট্রনগুলো জোর হয়ে যায়, একসাথে যুক্ত হয়ে যায়, কারণ আর পাওয়ারফুল, ইলেকট্রনগুলোকে জোর করে দেয়, একসাথে জোড়া করে দেয়। আর উইক ফিল্ড লিগ্যান্ডের কাজ হচ্ছে, উইক ফিল্ড লিগ্যান্ড থাকলেই ইলেকট্রনগুলো লন পেয়ার হয়, সব লন পেয়ার, একজন আরেকজনের প্রতি অ্যাট্রাক্টেড না। কিছু করার নেই, আমার কিছু করার নেই, ওদের কাজ এটা। এই যে কিছুক্ষণ পরে যে দেখবা যে ইলেকট্রন একটা করে থাকে, এক ফেরাসের সাথে ইলেকট্রন একটা করে বসলো, আবার ইলেকট্রন দুটা করে বসলো, কেমনে পসিবল? এটা সবই স্ট্রং আর লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের কাজ আর উইক ফিল্ড লিগ্যান্ডের কাজ, আর কারো কাজ না, আমার না, সব এর কাজ। সো এইবার দেখো খেলা, কোনটা কোন ম্যাগনেটিক আমরা এখন প্রমাণ করব। এই প্রশ্নের অ্যান্সার বুয়েটে আসেও কিন্তু পোলাপান পারে না, আমি এখন দেখাই দিব কেমনে আসলো। দাঁড়াও, আমি একটা ম্যাথ দিয়ে তোমাদেরকে দেখাই দিচ্ছি। আমি একই জিনিস লিখলাম, সো Mn, আমি একই জিনিস লিখলাম Mn H2O6, Mn H, আরেকটা লিখলাম Mn ধরো আমি CN6, দেখো খেলা কি হয়ে গেছে, এখন তুমিরা বস হয়ে গেছো। এটাও 4 মাইনাস, এটাও 4 মাইনাস। দেখো এই দুইটার মধ্যে কার ম্যাগনেটিক মোমেন্ট সব থেকে বেশি? প্রশ্ন আইছে, কি করবা? কার ম্যাগনেটিক মোমেন্ট বেশি? করো দেখি, পারো কিনা? কোনটা ডায়াম্যাগনেটিক, কোনটা প্যারাম্যাগনেটিক, বলো পারো কিনা দেখি, বলো দেখি পারো কিনা। কিন্তু এখন একবার দেখাই দেবো, ইনশাল্লাহ তোমরা পারবা, একবার দেখাই দেবো পারবা। দেখো খেলা, সো এইখানের মধ্যে আছে ওয়াটার, লিগ্যান্ড হচ্ছে ওয়াটার, আর এখানের লিগ্যান্ড হচ্ছে সায়ানাইড, আর এখানের লিগ্যান্ড হচ্ছে ওয়াটার। এই সায়ানাইড আর ওয়াটারের মধ্যেই কাজ। সবাই দেখো, সায়ানাইড এবং ওয়াটারের মধ্যে কাজ, এইটা যারা দেখবা না, মিস করবা, তারা আসলে অনেকটাই মিস করবা। আচ্ছা, ওটা পরে দেখবে, এখন আমরা বের করি, তারপরে দেখো কোনটা ডায়াম্যাগনেটিক কোনটা প্যারাম্যাগনেটিক। দেখো, সো ওয়াটার হচ্ছে আমার উইক ফিল্ড লিগ্যান্ড, কারণ আমি চার্টে দেখলাম এটা হচ্ছে আমার উইক ফিল্ড, এটা এর থেকে কম পাওয়ারফুল উইক ফিল্ড লিগ্যান্ড, আর এটা হচ্ছে আমার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড।
এখন এইটার যদি আমি স্পিন কল্পনা করি, এটার স্পিনে যেটা দেখতে পাবো, এইটার স্পিনে দেখতে পারবো প্রথমে হচ্ছে H2O যেটা ছিল Mn H2O, দ্যাটস ইট 4-। এইটার মধ্যে কি দেখতে পারবো, দেখতে পাচ্ছি এখানে টোটাল Mn এর সাথে ওয়াটার আছে এখানে 6, তার মানে 6টা। এখন মেইন কথা আমার Mn নিয়ে কাজ। Mn এর মধ্যে 2+ যদি আমি কনভার্ট করি তাহলে আমার ইলেকট্রন এখানে অক্সিডেশন নাম্বার কত দেখাচ্ছে বলো, 5। অক্সিডেশন নাম্বার 2+ দেখতে পাচ্ছি, সর্বশেষের 5টা ইলেকট্রন আছে। তার মানে আমি যদি কল্পনা করি ডি ব্লকে 1টা 2টা 3টা 4টা 5টা ডি ব্লকের উপরে আছে 2টা, নিচে আছে 3টার নাম হচ্ছে DXY DYZ, এগুলো ব্লক জাস্ট ডি ব্লক DZX, আর এখানে DX² -Y² DZ², এগুলো হচ্ছে জাস্ট নাম। এখন এই লন পেয়ার ইলেকট্রনের যদি কল্পনা, মানে এখানে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে 5টা ইলেকট্রন আছে, সর্বশেষে ইলেকট্রন আছে ম্যাঙ্গানিজের হচ্ছে 5টি। সো 2টার ক্ষেত্রে ম্যাঙ্গানিজে 5টি, তাহলে এখানে 5টি আছে। 5টি থাকলে আমার এই ওয়াটার কি ছিল, ওয়াটার হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড অ্যান্ড হচ্ছে সায়ানাইড হচ্ছে স্ট্রং। উইক ফিল্ড লিগ্যান্ড হলে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, একটা। তাহলে 3টা 4টা 5টা উইক ফিল্ডের কাজ কি এক এক করে। আর এই একই জিনিস হবে আমি যদি এখন লিখি MnCN6 4-। এইটার ক্ষেত্রে প্রথমে লিখলাম হচ্ছে এইটার ক্ষেত্রে, এখন একই জিনিস আমি এইটার ক্ষেত্রে লিখব। এইটার ক্ষেত্রে লিখলে কি হবে, এইটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ম্যাঙ্গানিজের কত আছে, ম্যাঙ্গানিজের আছে 5টা, সর্বশেষে 5টা থাকলে কিন্তু এই সায়ানাইড থাকার জন্য ইলেকট্রন প্রবেশ করবে ডি ব্লকে এরকম, এখানে 2টা এখানে 2টা এখানে একটা, এখানে 2টা এখানে 2টা এখানে একটা, 5টা। দেখছো আগেরটাই ছিল একটা করে, আর এখানে করলো ডাবল জোর করে করলো, কারণ এটা স্ট্রং ফিল্ড। এখন বের করো ভাই ম্যাগনেটিক মোমেন্ট কতটুকু, কার ম্যাগনেটিক মোমেন্ট কতটুকু, কার বেশি, এইটা কেমনে করবা। আমি এইটা দেখলাম যে একজনের হচ্ছে এরকম, আরেকজনের বসছে হচ্ছে এরকম, একজনের এরকম আরেকজনের হচ্ছে এরকম। সো এইটার দেখলাম হচ্ছে একটা করে আছে, আর এইটার হচ্ছে এরকম আছে, আর এইটার দেখলাম এরকম আছে। ডি ব্লকে দেখতে পাচ্ছি 2টা করে আছে, আর এখানে একটা, কারণ এখানে হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য, সায়ানাইড থাকার জন্য ডাবল করে হয়েছে। আর এখানে উইক ফিল্ড লিগ্যান্ড থাকার জন্য একই জিনিস, একই ম্যাঙ্গানিজের সেম স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকার জন্য এর ডাবল, আর উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য এরকম। এখন ম্যাগনেটিক মোমেন্ট বের করো। ম্যাগনেটিক মোমেন্টের সূত্র হচ্ছে √n। ম্যাগনেটিক মোমেন্টের সূত্রটা বলো, কেউ কি জানো নাকি ম্যাগনেটিক মোমেন্ট? n+2। দেখো ম্যাগনেটিক মোমেন্টের সূত্র হচ্ছে এটাকে বলা হয় বোর ম্যাগনেটিক মোমেন্ট, এটা হচ্ছে একক বোর ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে ম্যাগনেটিক মোমেন্টের সূত্র কি, √n+2 এই সূত্র দিয়ে ম্যাথ সলভ করতে হয়, এমএসটিতে আসছে। ম্যাগনেটিক মোমেন্ট এই দুইটার মধ্যে কার ম্যাগনেটিক মোমেন্ট বেশি, এই n এর মান হচ্ছে n = নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, নাম্বার অফ সিঙ্গেল স্পিন ইলেকট্রন। এই n এর মান হচ্ছে নাম্বার অফ সিঙ্গেল স্পিন ইলেকট্রন। সবাই এটা লিখে রাখো, n এর মান হচ্ছে নাম্বার অফ সিঙ্গেল স্পিন ইলেকট্রন। ওকে, সো সবাই লিখে রাখো, ফটাফট লেখো। সো n = নাম্বার অফ সিঙ্গেল স্পিন ইলেকট্রন, l = কি, নাম্বার অফ সিঙ্গেল স্পিন ইলেকট্রন। ফটাফট লেখো এটা √n+2। ভাই আরেকবার বুঝান। ওকে দেখো এই ম্যাগনেটিক মোমেন্টের সূত্র কি, চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্ট, আমরা যদি বলি ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বকের যে এটা ছিল, সো ম্যাগনেটিক মোমেন্টের সূত্রটা কি, m = √n+2 বোর ম্যাগনেটিক মোমেন্ট bm, এটা হচ্ছে একক bm। সো n এর মান হচ্ছে নাম্বার অফ সিঙ্গেল স্পিন ইলেকট্রন, যতগুলো সিঙ্গেল স্পিন ইলেকট্রন আছে সেটা। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে n এর মান কত, 5। তাহলে হবে কত, m = √5 5+2, তাহলে 5 2 7 5 7 35, √35। আর এইটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হবে m = 1, এখানে সিঙ্গেল স্পিন আছে হচ্ছে n = 1 √1 তাহলে আসবে কত, √3। এটা আসবে √35 আর এটা √3, কোনটা বেশি, নিশ্চয় এটা বেশি। তাহলে উইক ফিল্ড লিগ্যান্ডের ম্যাগনেটিক মোমেন্ট সব থেকে বেশি, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ম্যাগনেটিক মোমেন্ট অনেক কম, এমন হইতে পারে নাই।
নাই, বাট জটিল জটিল তো থাকবে, খুবই কম হইলেও থাকবে এরকম, মানে একেবারে কম হইতে পারে। এটা দেখো কত কম, মাত্র √3 বোর ম্যাগনেটিক মোমেন্ট। আর এইটা কত আমার হচ্ছে √35, কত বেশি। এই প্রশ্নটা পরীক্ষা আসে, আর পোলাপান এই প্রশ্ন পাওয়ার পরে হা করে বসে থাকে, কারণ বইয়েটা তো নাই, কিন্তু এইটা বইয়ের মধ্যে লোক লেখা আছে, বইয়ের মধ্যে এইটার নাম্বার মানে নাম লেখা আছে। সো এই জন্য ইঞ্জিনিয়ারিংয়ে পোলাপান চান্স পাওয়া নিয়ে এত ঝামেলা হয়। ইঞ্জিনিয়ারিং চান্স পাওয়ার জন্য সব থেকে বেশি দরকার হচ্ছে ডেডিকেশন, লজিক বুঝা, জায়গা মতো টাচ করা, এইটুকু। চান্স পাওয়ার জন্য কয়েকটা জিনিস দরকার, 1 নাম্বার হচ্ছে লজিক বুঝা, 2 নাম্বার হচ্ছে জায়গা মতো টাচ করা, আর কোনো কনসেপ্টকেই হেলাফেলা করা না। আমি যেতটুকু শিখাবো আমার কথা যে প্রপারলি শিখাবো। আচ্ছা, আর কোনো সমস্যা আছে কিনা বলো? ওকে, থ্যাংক ইউ আনিকা। আচ্ছা, আরও কোনো সমস্যা আছে? তাইলে একটা গ্রুপ খুলেন, আর যারা ডেডিকেটেড তাদের ক্লাস নেন, আপনার লাইগা ক্লাস করতে প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। আচ্ছা, যাবো রুয়েটে না, তবে ডিএমসিতে যাবা। আচ্ছা ঠিক আছে, তুমি ডিএমসিতে যাবা, সমস্যা নেই। মেডিকেল কেমিস্ট্রি খুব তারা জ্বর উঠে গেছে কথা মধ্যে। আচ্ছা, এখন বলো জ্বর কি একটু উঠছে কিনা সেটা বলো, ঝড় কি উঠছে কিনা সেটা বলো একটু। আমার ক্লাস শেষ, আজকে এই পর্যন্তই পড়াবো, আর পড়াবো না। এখন বলো আজকে কি কি নতুন শিখতে পেরেছো, একটু বলো কি কি শিখতে পেরেছো নতুন, বলো। আচ্ছা, এন এর মান কিভাবে বের করলেন? এন এর মান হচ্ছে নাম্বার অফ লন পেয়ার ইলেকট্রন, মানে নাম্বার অফ সিঙ্গেল ইলেকট্রন, সিঙ্গেল স্পিন। এখানে সিঙ্গেল স্পিন কয়টা আছে? একটা আছে, তার মানে এন এর মান 1। আর এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এন এর মান 5। এন এর মান 5, 5টা। এই যে সিঙ্গেল স্পিন 1 2 3 1 2 3 4 5 সিঙ্গেলে যারা আছে, সো সিঙ্গেল স্পিনে যারা আছে, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, কার কার ক্লিয়ার? হিস্টোরি অফ কেমিস্ট্রি ভাইয়া জোস, গিফট কই ভাই? আচ্ছা গিফট আচ্ছা গিফট পাবা। আচ্ছা গিফটের কথা বলেছিলাম, গিফট হচ্ছে আমি ক্লাসটা ডিলিট করব না, কারণ তোমরা অলরেডি প্রায় 600-র কাছাকাছি জয়েন ছিলা, সো ক্লাসটা ডিলিট করবো না, এইটা হচ্ছে গিফট। তোমরা ক্লাসটা আবার দেখে নিতে পারো। এই ক্লাসটা ডিলিট করতেছি না, কারণ এই ক্লাসটা ডিলিট করলে পরের ক্লাসটা বুঝতে পারবে না। আমি ডিলিট করলে একবার পরের ক্লাসটা ডিলিট করে দিব, এটার সাথে পরেরটা দুটো একসাথে ডিলিট করে দিব, বাট এটা করবো না। এটা না করলে এটা করলে, কারণ পরেরটা বুঝতে পারবে না। এইটা হচ্ছে তোমাদের গিফট, বুঝছো? সো আমাকে খুশি করতে পেরেছো, প্রায় 600-র কাছাকাছি ছিলা, তার জন্য আমি এটা তোমাদেরকে গিফট হিসেবে দিলাম। ওকে, সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া থাকবে, এবং ক্লাসটা ডিলিট করতেছি না। সো ক্লাসটা আবার দেখে নিবা, কোনো প্রবলেম থাকলে আমাকে ইনবক্স করবা, আমি তোমাদের সাথে সবসময় আছি। ওকে, বাই বাই, টেক কেয়ার, টাটা, সবার জন্য দোয়া থাকবে।